কিংবদন্তি চ্যানেলে আপনাদের স্বাগতম। নমস্কার, আমি সৌরভ রায়। কিংবদন্তি চ্যানেলে আপনারা আজকে শুনতে চলেছেন সুকান্ত দাসের লিখিত অনিরুদ্ধ অনির্বাণ সিরিজের গল্প দাবার খেলা। অমরেন্দ্র সান্যালকে মারার জন্য প্রফেশনাল শুটার আসে, কিন্তু অনিরুদ্ধ আর সুমিতের জন্য তারা তাকে মারতে পারে না এবং সে ধরা পড়ে। সেই শুটারকে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতেও গুলি চলে। অন্যদিকে অমরেন্দ্র সান্যালের ওপর একটি অজ্ঞাত লোক গুলি চালায়। তারপর সমস্ত কিছু তোমাদের খুলে বলার মতো সময় এখন নেই। সঞ্চারী, আমি বুঝতে পারছি না আসলে ব্যাপারটা কি হলো, কোথা থেকে যে কি হয়ে গেল। অনিরুদ্ধ ঘরে বসে রয়েছে। একটু আগে পুলিশের গাড়িটা বাড়ির কাছে নামিয়ে দিয়ে গেছে। এর মধ্যে সে কেমন ঝিমিয়ে আছে। একটা কথাও বলেনি কারোর সাথে। তবে তার কপালের কাছে লেগে থাকা রক্ত দেখে ভয় পেয়ে গিয়েছিল ভবানী। সে ছুটে এসে অনিরুদ্ধর গায়ে হাত রাখতে অনিরুদ্ধ হাত তুলে থামিয়ে দিয়ে বলল, ভবানী, ছেড়ে দাও, আমি একা একা যেতে পারি। ভবানী কেমন যেন অবাক হয়ে তাকালো। অনেক দূর থেকে তার মুখটা থমথমে লাগছিল। ভাস্করের কিছু বলার সাহস হলো না। সঞ্চারী একভাবে তাকিয়ে রইল তার দিকে। তারপরেই অনিরুদ্ধর ঘরে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে ওরা তিনজন একসাথে বসে। আরে কিন্তু এতগুলো পুলিশ, তাছাড়া তোমার সাথে পুলিশের লোকও তো ছিল, ওই কি যেন নাম বললে, সুমিত। তারপরেও লোকগুলো ওই লোকটাকে নিয়ে গেল কি করে? ভাস্কর, এখন এসব কথা বলতে আমার একদম ভালো লাগছে না, বড্ড ক্লান্ত লাগছে। তাড়াতাড়ি আমার রাতের খাবার দিয়ে দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। অনিরুদ্ধর এমন চুপচাপ ভাব দেখে সঞ্চারী আর ভাস্কর বেশ অবাক হয়েছিল। এমনভাবে তো কখনোই থাকে না অনিরুদ্ধ। তার মাথায় ধুলো, জামা কাপড়ে ধুলো ময়লা, তাছাড়া চেহারা বিধ্বস্ত হয়ে রয়েছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, অথচ সে সেটা কাউকে বলতে চাইছে না। বৌদি, আমি তো কিছুই বুঝলাম না। অনিরুদ্ধ কিছুই বলল না, ফোন করলাম ধরলো না, আর এখন এমন করছে। সঞ্চারীর গলাটা কেমন যেন থমথমে হয়ে আসে। সে বলে, আমিও তো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, এখন থাক, কাল সকালে না হয় ওর সাথে কথা বলা যাবে। বুঝতেই তো পারছো, এখন আর কিছু বলবো না। ভাস্কর মিথ্যে কথা বলেনি। অনিরুদ্ধ মুখ বন্ধ করে আছে যখন, তখন তার মুখ খোলানো এত সহজ হবে না। ব্যাপারটা কি? বাড়ি থেকে তো সে বেরিয়েছিল কোনো একটা লোকের উপর নজর রাখার জন্য। কি যেন লোকটার নাম? ভাস্কর ভাবতে লাগলো। প্রথমে নামটা মনে পড়ল না, হঠাৎ করেই নামটা মনে পড়ে গেল। তাহলে কি ওই লোকটার কিছু হয়েছে? অনিরুদ্ধ খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে গিয়ে টেবিলের ওপর চুপ করে বসে রইল বেশ কিছুক্ষণ। সামনের ডায়েরিটা টেনে নিয়ে এসে কী সব যেন লিখল। তারপর এক সময় বসার ঘরের দরজা জানলা বন্ধ করে নিজের ঘরে ঘুমাতে চলে গেল। রাতে কিন্তু সঞ্চারী ছাড়ল না, বারবার এ কথা ও কথায় প্রশ্ন করতে লাগলো। অনিরুদ্ধ বাধ্য হয়ে একসময় থমথমে গলায় বলল, অমরেন্দ্র সান্যালকে বোধহয় বাঁচানো যাবে না, তার গুলি লেগেছে। তবে গুলিটা লেগেছে কাঁধের এক পাশে, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে খবরটা বাইরে কোথাও জানানো এখনো হয়নি। সে কি, তুমি তো বললে তুমি পাহারার জন্য গিয়েছিলে। তাছাড়া তোমার সঙ্গে তো আরও একজন ছিল, আর যে ওকে মারতে এসেছিল তাকে তো তোমরা ধরে নিয়ে থানার দিকে যাচ্ছিলে। তাহলে? অনিরুদ্ধ একটা হাতের ওপর আর একটা হাত দিয়ে খুঁশি মেরে দাঁতে দাঁত চেপে বলল, আমরা ওই শুটারটাকে থানার দিকে নিয়ে যাচ্ছিলাম। আমাদের পেছনে একটা গাড়ি ছিল, ওখান থেকে আমাদের ওপর গুলি চলছিল। পুলিশের লোকও পাল্টা জবাব দিচ্ছিল, কিন্তু বড় রাস্তা থেকে ইচ্ছে করে আমরা ভেতরের দিকে চলে আসি। না হলে ওরা যেভাবে গাড়ি চালাচ্ছে আর যেভাবে গুলি চালাচ্ছে, তাতে যে কোনো সময় সাধারণ মানুষের সমস্যা হতে পারে। কিন্তু ওটাই ভুল ছিল। ছোট গলিতে ঢুকে একটা মোড় ঘোরার সময় গাড়িটা ধাক্কা লাগে। তারপরে ওরা নেমে এসে পুলিশদের আহত করে, তারপর লোকটাকে নিয়ে চলে যায়। সত্যি বলতে উদ্ধত পিস্তলের সামনে তো আর কিছুই করার নেই। তাছাড়া ততক্ষণে আমাদের দুজন পুলিশ নিহত, ওদেরও একজন নিহত হয়েছিল, কিন্তু ওরা সংখ্যায় বেশি ছিল।
তোমরা যদি এখানে থাকো আর শুটার যদি ওখানে থাকে, তাহলে অমরেন্দ্র সান্যালের কাছে কে ছিল? ওটাই তো বুঝতে পারিনি। আসলে ওই বেটা শুটারকে ওখানে পাঠানো তো ওদের প্ল্যানে ছিল। যদি কেউ থাকে তাহলে সে ওর পেছনে যাবে এবং ওকে ছাড়াবার জন্য রাস্তার কাছে আরেকটা গাড়ি অপেক্ষা করছিল, আর সেই সুযোগে দ্বিতীয় কেউ ওখানে চলে আসে। কিন্তু রাতের অন্ধকারে যদি কেউ গুলি চালায় তার গায়ে লাগবে না। অনেকবার ফোন করে জানিয়েছিল আরও কিছু একটা ব্যাপার আছে, তবে সেটা সে মোবাইলে জানায়নি। 2-1 দিনের মধ্যে সে আমার সঙ্গে দেখা করবে বলেছে। দেখো, তোমার গোয়েন্দাগিরি কিংবা অন্যান্য কোনো কাজে আমি কিন্তু কখনো বাধা দিইনি। তোমার এই কাজগুলো আমার ভালোই লাগে, তোমার নাম সকলে জানে। তাছাড়া তুমি যেটা মনে শান্তি পাও, আমার তো না করার কিছু নেই। কিন্তু আমার প্রথম থেকেই ব্যাপারটা কিন্তু বড্ড জটিল লাগছে। আমার কেন জানি না বড্ড ভয় করছে গো। দিনের বেলা বাড়ির সামনে ওরা গুলি চালাচ্ছে, পুলিশের লোককে পর্যন্ত তাড়া করছে, সেখান থেকে অপরাধীকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এত বড় মাপের একটা লোককে তার বাড়িতে গুলি করেছে, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। আর এই লোকগুলো কিন্তু খুব সুবিধের নয়। সহজ লোক মোটেই নয়, এটা মোহনলালের লোক, কিংবা তার থেকেও বেশি চালাক কেউ আছে এখানে। সঞ্চারী এগিয়ে গিয়ে অনিরুদ্ধকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, দোহাই দোহাই তোমার, এই কেসটা ছেড়ে দাও। আজ তোমার রক্ত দেখে আমার আমার বড্ড চিন্তা হচ্ছে। তোমার কিছু একটা যদি হয়ে যায় তখন। শেষের দিকে সঞ্চারীর কথাগুলোয় গলা ধরে আসে। অনিরুদ্ধ বুঝতে পারে সঞ্চারী ভয় পাচ্ছে। সঞ্চারীকে এমন ভয় পেতে সে অনেকদিন পরে দেখেছে। তবে সঞ্চারী ভয়ে অনিরুদ্ধর একদম কাছে এসে পড়েছে, তার বুকে মাথাটা গুঁজে দিয়েছে। অনিরুদ্ধ তার মাথার উপর একটা হাত রাখে, তারপর আস্তে আস্তে বলে, বিপদ যে আছে সেটা বুঝতে পারছি সঞ্চারী, কিন্তু অনির্বাণ কেসটা হাতে নিয়েছে। তাছাড়া ওই যে ছেলেটার সঙ্গে আমার দেখা হলো সুমিত, সেও এই কেসে জড়িয়ে রয়েছে। বিশ্বাস করো, আরও অনেকে রয়েছে। অমরেন্দ্র সান্যাল লোকটা যে কত ভালো কাজ করত সেটা তো তুমি নিজেও শুনেছ। এমন একটা লোক মারা যাবে আর সেটা আমি চুপ করে দেখব? সঞ্চারী আর কিছু বলে না। অনিরুদ্ধর কথায় হেসে বুঝতে পারে অনিরুদ্ধ সহজে এই কেস থেকে সরবে না। তাই সঞ্চারীর চোখ বেয়ে জল নেমে আসে। সে অনিরুদ্ধর বুকে নিজেকে আরো লুকিয়ে নেওয়ার চেষ্টা করে। সুমিত, যেটা হয়েছে সেটাকে দুর্ঘটনা বলে ধরে নিতে হবে। এখনো কিন্তু অনেক কাজ বাকি। হাসপাতালের ব্যাপারটা আশা করি তুমি সামলে নিতে পারবে। স্যার, হাসপাতালে যা ব্যবস্থা করার আমি করে দিয়েছি, কিন্তু আপনি বুঝলেন কি করে যে আমরা ওখানে যাওয়ার পরেও আর ওখান থেকে চলে আসার পরেও কেউ না কেউ আবার তাকে আক্রমণ করতে পারে? অনির্বাণ একটা ঘরে চেয়ারের ওপরে বসেছিল। ছোট টেবিলের উল্টো দিকে বসে রয়েছে সুমিত, আর তার পাশে আরও একজন। তবে আধো অন্ধকারে তার মুখটা দেখা যায় না। ঘরের ভিতর টেবিলের ওপর একটা টিমটিমে আলো জ্বলছে। অনির্বাণ হাসল, তারপর বলল, সুমিত যারা কাজটা করছে তারা অতি সাধারণ লোক নয়, ভালো মানুষও নয়। তাই বোঝাই যাচ্ছে হারামিগুলো। ছাড়ো না অনির্বাণদা। যাই হোক, যে কথা বলছিলাম, আমার প্রথমে মনে হয়েছিল ব্যাপারটায় গন্ডগোল আছে। তুমি যখন আমায় ফোন করে জানালে লোকটাকে এত সহজে ধরতে পেরেছো, তখনই আমার কেমন যেন সন্দেহ হলো। প্রতিপক্ষ কোনো খবর পাচ্ছে না তো? নিশ্চয়ই পুলিশ যে ওদের নজর রাখছে সে খবরটা ওদের কাছে ছিল, তাই আমাদের ঘোল খাওয়ানোর জন্য কাজটা হয়তো করেছে। আর তাই সঙ্গে সঙ্গে আমি তোমায় ওকে ওখান থেকে নিয়ে বেরিয়ে যেতে বললাম। তাহলে আশেপাশে যারা থাকবে তারা তোমার ওপর নজর করবে, আর সেই সুযোগে ওদের দ্বিতীয় লোকটা কাজ করবে। তোমার আরেকজন তো সেখানে উপস্থিত ছিল, কি নাম যেন? দেবাঙ্গী। হ্যাঁ হ্যাঁ, তাহলে? সুমিত বলল, দেবাঙ্গী? মানে দেবাঙ্গী ম্যাডাম? কিন্তু স্যার, তার মানে আপনি আমার সাথে দেবাঙ্গী ম্যাডামকে এই কেসটায় কাজে লাগিয়েছেন? অবুজের মতো কথা বলো না তো সুমিত। তুমি তো জানো গোটা ব্যাপারটা তোমরা আমার সঙ্গে রয়েছো। তবে দেবাঙ্গীকে যে ওখানে পাঠাবো সে কথা তোমায় বলিনি, ইচ্ছে করেই বলিনি। বললে তুমি হয়তো তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে।
তাতেই ওরা বুঝতে পেরে যেত আমাদের কাছে প্ল্যান বি রয়েছে। যদিও এত কিছুর পরও কাজটা হলো না। সঠিক সময়ে যদি দেবাঙ্গী লোকটার ওপর ঝাঁপিয়ে না পড়তো তাহলে হয়তো গুলিটা অমরেন্দ্র সান্যালের বুকে গিয়ে লাগতো। কিন্তু অনির্বাণ, এই সমস্ত কিছু না করে সোজাসুজি অমরেন্দ্র সান্যালকে পুলিশের পাহারা দেওয়া হোক বা তাকে বেশ কিছুদিনের জন্য ঘরেই থাকতে বলা হোক, তাতে সমস্যা কোথায়? তাতে সমস্যা আছে স্যার। তাতে প্রতিপক্ষ সাবধান হয়ে যাবে। তারা হয়তো সময় নেবে। পুলিশ সারা জীবন ধরে তো অমরেন্দ্র সান্যালকে পাহারা দিয়ে যেতে পারবে না, আর তাতে তাদের কাজের অসুবিধা হবে। তার ফল লাভ করবে ওরা। কিন্তু মোহনলাল নামে লোকটা কে? স্যার সামনে আছে বলে তাই, না হলে লোকটা কে সে কথা আমি তোমায় ঠিক ভালোভাবে বুঝিয়ে দিতাম। তবে অল্প অল্প করে শুনে রাখো, কলকাতায় এমন কোনো 2 নম্বরই ব্যবসা নেই যা মোহনলালের নেই, এবং এমন কোনো কাজ নেই যেটা সে করতে পারে না। মোহনলাল ক্ষমতায় এসেছিল, কাকে খুন করে জানো? নিজের দাদার রামলালকে। তবে সে কথা। ঠিক এমন সময় অনির্বাণের মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা কানে নিয়ে সে ওদের কাছ থেকে সামান্য সময় নিয়ে আধো অন্ধকারে ঘরের একপাশে গিয়ে দাঁড়ালো। দেবাঙ্গী, কোনো নতুন আপডেট আছে? অপর প্রান্ত থেকে দেবাঙ্গীর গলা শোনা গেল। সে বলল, অনির্বাণদা, হাসপাতালে বেশ ভালোই পাহারার ব্যবস্থা হয়েছে। তাছাড়া আমরা সবটাই নজর রাখছি। তবে আমার মনে হয় হাসপাতালে ওরা আসবে না। কিন্তু আর একটা খবর আছে অনির্বাণদা, এরপরে টার্গেট হয়তো অন্য কেউ হতে চলেছে। তার লিস্টটাও আমি পেয়ে গেছি। বুঝতে পারছিস তো দেবাঙ্গী, কেন তোকে আমি এই কাজে লাগিয়েছি? তুই থাকবি সবার আড়ালে, একদম শেষ মুহূর্তে সমস্ত কাজগুলো তুই করবি। দ্বিতীয় টার্গেটের নাম কি? দেখো, নাম তো আমি এখনো বের করতে পারিনি, তবে শুনেছি একজন ডাক্তার। এর বেশি এখনো আর কিছু জানা যায়নি। বেশি খবর বার করতে গেলে আবার সমস্যা হতে পারে। যাই হোক, এখন রাখছি অনির্বাণদা। নতুন কিছু জানতে পারলে আমি তোমাকে আবার জানাবো। আচ্ছা, সুমিত ঠিক আছে তো? মানে এমন একটা ব্যাপার। আর ওই যে তোমার একটা বন্ধু, কি যেন নাম, ওই যে অনিরুদ্ধ। আরে সবাই ঠিক আছে। এই কাজে তো আমি আর যাকে তাকে নিতে পারি না, বেছে বেছে নিয়েছি। আরেকজন বোধহয় মাসখানেকের মধ্যে এসে পড়বে, তবে তাকে তুই চিনিস। আর বেশি কথা বলা যাবে না, একটা মিটিংয়ে রয়েছি। আমি রাখছি এখন। মোবাইলটা পকেটে ঢুকিয়ে চেয়ারের কাছে এসে পড়েছে অনির্বাণ। সামনে সেই লোকটা অন্ধকার থেকেই প্রশ্ন করল, অনির্বাণ, তাহলে এবার তুমি কি করতে চাইছো? পরের প্ল্যানটা কি? স্যার, হাসপাতালে আমরা ভালোভাবে নজর রাখতে চাইছি। আমার মনে হয় যতই পাহারা থাকুক না কেন, ওরা হাসপাতালে আসবেই। এমনিতেই হাসপাতালে অমরেন্দ্র সান্যাল অসুস্থ। তারপর যদি এই সময় তাকে আক্রমণ করা যায় তাহলে সহজেই ওদের কাজ হাসিল হবে। তাই সেখানে নজর রাখা হবে আমাদের প্রথম কাজ। আর আমাদের একজন খবর দিল এই শহরে কোনো নতুন ডাক্তারকে ওরা নেক্সট টার্গেট করতে চাইছে। তবে তার ঠিক সঠিক খবরটা খুঁজে বার করতে হবে। আচ্ছা অনির্বাণ স্যার, এই যে অনিরুদ্ধ নামের লোকটা আমাদের সঙ্গে গিয়েছিল, সে কি পুলিশের কোনো লোক নাকি গোয়েন্দা? সে আমার বন্ধু। আচ্ছা সুমিত, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। স্যার, আমরা তাহলে এখন আসি। আমার বেশ কিছু কাজ রয়েছে। তাছাড়া বুঝতেই পারছেন, এখানে বেশিক্ষণ থাকাটা কাজের কথা নয়। আমাদের সবারই মোবাইল ট্র্যাক হতে পারে। ওরা বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে একটা মোটর বাইকে সুমিত চাপল, তার পিছনে অনির্বাণ। এদিক ওদিক তাকাতে তাকাতে ওরা কোথায় যেন মিশে গেল। এখন একটু ভালো লাগছে ডাক্তারবাবু, কিন্তু কি যে হয়েছিল, বুকের কাছে একটা তীব্র আঘাত, আর তারপরেই আমি জ্ঞান হারালাম। এখন একদম বেশি কথা বলবেন না, কোনো রকম চাপ নেবেন না। কিন্তু আপনার বুকে সরাসরি গুলিটা লাগেনি ঠিকই, লেগেছে একদম হাতের কাছাকাছি, তাই রক্ষে। বুকে গুলিটা লাগলে কিন্তু এত সহজে আপনাকে বাঁচানো যেত না। আর তাছাড়া আপনার ব্লাড প্রেশারও কিন্তু এখন বেশ হাই, সেটাও কিন্তু ভয়ের একটা কারণ। আপনি কোনো কিছু নিয়ে এই মুহূর্তে একদম চিন্তা করবেন না। আমি জানতাম এমন কিছু একটা হবে,
এমন কিছু একটা হবে সেটা আমি জানতাম। আসলে আসলে এই উড়ো ফোন যখন এসেছিল তখন থেকেই। অমরেন্দ্র সান্যালের বেডের পাশে একজন নার্স দাঁড়িয়েছিল, যে খাতায় লিখছিল। এই কথা শুনে তার দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনার এই সময় বেশি কথা বলা একদম ঠিক নয়। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এলে তাদের সঙ্গে না হয় কথা বলবেন। পুলিশকে ডাকার কোনো প্রয়োজন নেই। আমার আমার পুলিশের উপর বিশ্বাস নেই। আমার দুজন গার্ড, তারা কোথায়? তাদের এখানে ঢোকার হুকুম নেই। দেখুন, আপনি যেই হন না কেন, এভাবে হাসপাতালের ভেতরে আপনার বডিগার্ডকে ঢুকতে দেওয়া যাবে না। তারা বাইরে আছে। চিন্তা নেই, পুলিশের পাহারা আপনার এই ঘরের বাইরেই বসানো হয়েছে। আপনার পাহারাদার দুজন সেখানে আছে। আপনি চাইলে তাদের আমি ভেতরে রাখতে পারি। অমরেন্দ্র সান্যাল কেমন যেন রাগী চোখে নার্সের দিকে তাকালো। নার্স আরও রাগী চোখে তার দিকে তাকিয়ে বলে, এটা আপনার বাড়ি নয়, এখানে আমাদের কথা আপনাকে শুনতে হবে। আর যদি সে কথা না শোনেন, তাহলে আরেকটু ঠিক হলে আপনাকে ডিসচার্জ করে দেব। অমরেন্দ্র সান্যাল অবাক হয়ে গেলেন। তিনি এই শহরের একজন নামী বিজনেসম্যান। হাসপাতাল কিংবা নার্সিংহোম যাই হোক না কেন, এটা কিনে নিতে তার খুব বেশি একটা সময় লাগবে না। আর সেই হাসপাতালেরই একজন নার্স নাকি তাকে এইভাবে কথা বলছে। অমরেন্দ্র সান্যালের মুখ রাগে লাল হয়ে এলো, আর তাতেই তার রক্তচাপ বাড়তে লাগলো। নার্স তাড়াতাড়ি এগিয়ে এসে তাকে শুয়ে পড়তে বলল, একটু আগে দেখলেন না ডাক্তারবাবু কি বলে গেছে? আপনি বেশি কিছু ভাববেন না, বেশি কথাও বলবেন না, চুপচাপ শুয়ে পড়ুন। এখন আপনার ঘরের বাইরেই আপনার পাহারাদার আছে, আপনাকে চিন্তা করতে হবে না। অমরেন্দ্র সান্যাল রাগ করতে গিয়েও কিছু বললেন না। তার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, বুকের কাছটা আবার ব্যথা হচ্ছে। নার্স শুইয়ে দিতেই তার কেমন যেন ক্লান্ত লাগলো। তিনি শুধু আস্তে আস্তে বললেন, ওরা ওরা আবার আসবে, ওরা আবার আমায় মারতে আসবে। কিন্তু আমার কিছু হয়ে গেলে আমি ভাবি না, কিন্তু আমি মারা গেলে একসাথে অনেকেই যে বিপদে পড়বে। আবার সেই এক কথা? জ্ঞান ফেরার আগেও বিড়বিড় করছিলেন, এমনই কিছু একটা বলছিলেন। এখন এসব কথা বলতে হবে না, আপনি চুপ করে ঘুমোন। তা না হলে কিন্তু বাধ্য হয়ে আমায় আপনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াতে হবে। অমরেন্দ্র সান্যালের অবাক ভাবের সাথে একটা ভয় মিশেছিল। তবুও নার্সের কথায় যেন কি একটা ছিল। তিনি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে বেরিয়ে গেছে, কিন্তু তোমায় কিছু বলেনি? আমি তো ভাবলাম কালকে এমন একটা ঘটনার পর আজকে সকালে হয়তো অনিরুদ্ধ দা আর বাইরেই বেরোবে না। আর তাছাড়া তোমাকে তো বলে যাওয়াটা প্রয়োজন ছিল। সঞ্চারীর মুখে চিন্তার ছাপ। তারা দুজনে ব্যালকনির কাছে দাঁড়িয়েছিল। সামনের রাস্তা দিয়ে মাঝে মাঝে দু একজন লোক হেঁটে যাচ্ছে, গাড়ি ঘোড়ার শব্দ। সকালের রোদের আলো ব্যালকনির অর্ধেকটা যেন আলোয় আলোকিত করে দিয়েছে। কিন্তু সঞ্চারীর মুখে কালো মেঘের ছায়া ঘনিয়ে এসছে। কাল রাতে এতবার করে বললাম, তারপরও আমার কথাগুলো শুনলো না। না, আজকে সকাল হতে আবার বেরিয়ে গেল। আমি কিন্তু বললাম ও যেন না যায়, তাতেও আপত্তি করলো। কি যে একটা করে না, আমার না ভালো লাগে না আর। ভাস্কর মনে মনে এবার একটু সত্যি রাগ করল। অনিরুদ্ধদা এমন বিপদের মধ্যেও একা একা চলে গেল তাকে না নিয়ে। সে ছোট সেটা হতেই পারে, কিন্তু অনিরুদ্ধ তো কখনো সেটা মনে করেনি। সমস্ত কেসে অনিরুদ্ধর সঙ্গে সব সময় ছিল সে। তাহলে আজ কেন একা একা চলে গেল? অনিরুদ্ধর মোবাইলে একবার ফোন করলো ভাস্কর। ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল, কেউ ধরল না। ভাস্কর অনিরুদ্ধকে মোবাইল সাইলেন্ট রাখা শিখিয়ে দিয়েছিল, আর তারপর থেকে এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনিরুদ্ধ ফোন সাইলেন্ট করে, কিন্তু সেটা খুলতে ভুলে যায়। ব্যাপারটা এবার সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি ভাবছি যদি বাইরের বিপদ ঘরে এসে ঢোকে,
বাইরে কারো সাহায্য করতে গিয়ে যদি আমরা কোনো বিপদে পড়ে যাই, তাহলে তাহলে কি হবে? আরে এত ভেবো না। কিন্তু ভবানী কাকা কোথায় গেল? ভবানী কাকা, ও ভবানী কাকা! ভাস্কর ডাকলো, কিন্তু ভবানী কাকা কোনো সাড়া দিল না। আরও দুবার ডাকার পরেও যখন সাড়া দিল না, তখন ভাস্করের সঙ্গে সঞ্চারীরও কেমন যেন অবাক লাগলো। একবার ডাকলে না এলেও সে সাড়া অন্তত দেয়, কিন্তু ভবানী কাকা সাড়া দিচ্ছে না কেন? কথাটা ভেবে সঞ্চারী রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কি মনে হতে ভাস্কর তার পেছন পেছন এলো। একতলায় রান্নাঘর। রান্নাঘরের দরজার কাছে আসতেই দেখা গেল ভবানী কাকা রান্নাঘরের মেঝের ওপর হাত পা ছড়িয়ে উল্টে পড়ে রয়েছে। তার পড়ে থাকার ভঙ্গিটা ওদের ঠিক ভালো লাগলো না। মাথাটা অন্য পাশে ঘোরানো, আর মাথার ঠিক পেছনের দিক থেকে রক্ত বেরিয়ে এসে ঘরের মেঝেটা ভিজিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে সঞ্চারী চিৎকার করে উঠল। ভাস্করও কেমন যেন পাথর হয়ে গেছিল। ভাস্করের সম্বিত ফিরতেই তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে ঢুকে ভবানী কাকার ঠিক নাকের ওপরে আঙুল রাখল প্রথমে। না, নিঃশ্বাস পড়ছে, আর যাই হোক বেঁচে আছে অন্তত। তাড়াতাড়ি দুবার ধাক্কা দিল ভবানীকে। তারপর ভাস্কর উঠে গেল ডাক্তার ডাকার জন্য। আর ঠিক তখনই সঞ্চারীর মনে হলো বাড়ির পেছনের দিকে একটা খসখস শব্দ হচ্ছে। তারপর কারোর একটা দৌড়ে যাওয়ার শব্দ হলো। ভয়ে কাঠ হয়ে সঞ্চারী বসে রইল ভবানীর অর্ধচেতন শরীরটার সামনে। চেম্বারের সামনেই বসেছিল কম্পাউন্ডার। তাকে কম্পাউন্ডার না বলে সব কাজের সাহায্যকারী বললেই ভালো হয়। সেই চেম্বারে সমস্ত কাজ দেখে, রোগীদের নাম লেখা থেকে শুরু করে তাদের ওষুধ দেওয়া, এমনকি আরও কয়েকটা কাজ আছে যেগুলো অতি গোপনে হয়। সে এক এক করে নাম ডাকছিল। 3 নম্বর পেশেন্ট ভেতরে ঢুকেছে। 4 নম্বর পেশেন্টের নাম সে বলল, রতন দাস। এখানে রতন দাস নামে কেউ আছে? কম্পাউন্ডারের কথা শুনে সামনের লম্বা প্যাসেজের লম্বা বেঞ্চের ওপর বসে থাকা একটা লোক উঠে দাঁড়ালো। পরনে অতি সাধারণ একটা নীলচে রঙের গেঞ্জি, নিচের দিকে লম্বা কাপড়ের ফুল প্যান্ট, গায়ের রং কালো, মাথার চুল ছোট করে ছাঁটা, নাকের নিচে একটা মোটা গোঁফ। তার মুখটা কেমন যেন, দেখে মনে হয় যেন পাথর খুঁদে তার মুখটা তৈরি করা হয়েছে। মুখে বিন্দুমাত্র ভাব নেই, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন সামনের দিকে। লোকটা উঠে দাঁড়িয়ে আগের মতোই গম্ভীর গলাতেই নিজের নাম বলতে সেই কম্পাউন্ডার বলল, 3 নম্বর পেশেন্ট বেরোলে তারপরে তুমি চলে যেও। আর হ্যাঁ, সমস্যাটা কি হয়েছে বলো তো? মানে তেমন কিছু নয়, বেশ কয়েকদিন ধরে জ্বর আসছে রাতের দিকে, আর দিনের বেলা জ্বরটা চলে যাচ্ছে। ওষুধ খেয়েছি একবার, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, তোমার নাম তো লেখানোই আছে। যাও, ভেতরে চলে যাও, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো, তারপর দেখা যাবে কোন। যাও। রতন ভেতরে ঢুকে গেল। ডাক্তারবাবু নিজের চেয়ারের ওপর বসে রয়েছে। ডাক্তারবাবু তার দিকে একবার তাকালো, তারপর বলল, রতন, বলো কি সমস্যা হয়েছে? বেশ কিছুদিন ধরে রাতের বেলা জ্বর আসছে, কিন্তু দিনের বেলা আর জ্বর থাকে না। বুঝতে পেরেছি, এই জ্বর একদম ভালো নয় কিন্তু রতন। দিনের বেলা জ্বর থাকছে না, তাহলে ঠান্ডার ধাত থাকতে পারে। আচ্ছা, হাতটা একবার দাও তো দেখি। ডাক্তার রতনের হাত কিছুক্ষণ ধরে নাড়ি দেখল। তারপর তার জিভ চোখ ভালো করে লক্ষ্য করলেন। পিঠের কাছটা টিপে দেখলেন কি যেন। তারপর দুটো ওষুধ খসখস করে লিখে দিয়ে বললেন, 2টো ওষুধ লিখে দিলাম, না 5 দিন খাবে। যদি তাতে না কমে তাহলে আবার আসবে, কিন্তু দ্বিতীয়বার ভিজিট দিতে হবে না, তাই কোনো চিন্তা নেই। তবে আসার সময় অবশ্যই কাগজটা নিয়ে আসবে, কেমন? রতন একটু অবাক হলো। এর আগে যে ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তার 5টা ওষুধ লিখেছিল, তার ওপর কত রকমের রক্ত পরীক্ষা, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। কিন্তু ডাক্তারবাবু, এই 2টো ওষুধে কি জ্বর কমে যাবে? আর কোনো পরীক্ষা দেবেন না, রক্ত পরীক্ষা বা অন্য কিছু? আর তাছাড়া রক্ত পরীক্ষার রিপোর্ট আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই 2টো ওষুধেই তোমার জ্বর কমে যাবে। যদি একান্তই না কমে তখন রক্ত পরীক্ষা করো। যদি করতেই হয় তাহলে যেটুকু দরকার সেইটুকুই দেব। অকারণে শুধু শুধু এত টাকা খরচ করতে যাবে কেন বলো তো?
রক্ত পরীক্ষায় কত টাকা লাগে জানো? জানি তো, এই তো 1200 টাকা রক্ত পরীক্ষা করিয়ে নিয়ে এসেছি। এসব রিপোর্ট আমার কাছেই আছে। ডাক্তারবাবু সামান্য হাসল, তারপরে বলল, দেখো রতন, আমার সাধ্যে যেটুকু আছে সেটা হলো আমার জানা বিদ্যে, আর বিদ্যে দিয়ে যা মনে হয় আমি তোমায় সেইটুকুই বলেছি। যদি তোমার বিশ্বাস না থাকে তাহলে ওষুধ খেও না, অন্য ডাক্তারের কাছে দেখাও, তাহলে তোমায় ভিজিটও দিতে হবে না। যদি তোমার বিশ্বাস হয় তাহলে খাবে, অকারণে খরচ করানোর কথা তো আমি বলতে পারি না। আর তেমন কোনো সমস্যা থাকলে তুমি বাইরে ওই যে কম্পাউন্ডার বসে আছে তার কাছে গিয়ে ওই প্রেসক্রিপশন দেখালেই সে তোমায় ওষুধ দিয়ে দেবে। রতন কিছুই বুঝল না। অবাক হয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই আরও একজন এসে ঢুকল। কম্পাউন্ডার হাত বাড়াতে রতন কাগজটা এগিয়ে দিল। কম্পাউন্ডার কাগজ মিলিয়ে দেখে বলল, একটা প্যারাসিটামল আছে, আরেকটা আছে অ্যান্টিবায়োটিক। বলো কি করব, ওষুধ দেব? আসলে ওষুধের টাকা তো আমি ঠিক নিয়ে আসিনি, তাই আর কি। আরে খুব বেশি টাকা লাগবে না, এই তো তোমার দেওয়া এই 70 টাকা, এতেই হয়ে যাবে। রতন আরও অবাক হয়ে সামনের চেয়ারে বসে পড়ে বলল, আশ্চর্য ব্যাপার, এখানকার ডাক্তার কম্পাউন্ডার সবাই কি বোকা নাকি? 70 টাকায় ওষুধ, তার উপর 2টো ওষুধ। আমি 5টা ওষুধ কিনেছি, আমার প্রায় 700 টাকার মতো লেগেছে। কম্পাউন্ডার সামান্য হাসতে গিয়েও যেন হাসল না। একজন রোগী সামনে দাঁড়িয়েছিল, তার নাম লিখতে লিখতে বলল, নিতে হলে বলো, না হলে বাড়ির পথ দেখো, আমার অনেক কাজ বাকি। রতন বিশ্বাস করে ওষুধটা নিতে পারল না। যদি খারাপ ওষুধ হয়, কম দামে খারাপ ওষুধ গছিয়ে দেবে, ডাক্তারের নামে সে অদ্ভুত অনেক কথা শুনেছে, তাও বাধ্য হয়ে আজ এসছে। বাইরে বেরিয়ে যাবে তখন একজন বৃদ্ধ মতো চেনা লোক তার সামনে দিয়ে বেরিয়ে গেল। লোকটাকে ডেকে এইসব ব্যাপারে বলতেই লোকটা জানালো এই ডাক্তারবাবু এমনই, প্রয়োজন ছাড়া তিনি একটাও বেশি ওষুধ লেখেন না। যতটা কমে রোগীর সেবা শুশ্রূষা হয় সেটা উনি দেখেন। আর একটা গোপন খবর হলো, যাদের ওষুধ কেনার মতো একদম সামর্থ্য থাকে না তাদের সকলের জন্য বিনা পয়সায় ওষুধও দিয়ে থাকেন। আর তার কাছে ওষুধ নিলে অনেক কমে পাওয়া যায়। রতন অবাক হলো, মনে মনে ভাবলো এখনকার দিনেও এমন ডাক্তার পাওয়া যায়। রতন কিন্তু ফিরে গিয়ে ওষুধটা নিতে পারল না। নিজের কাছেই নিজেকে কেমন যেন অদ্ভুত মনে হলো, ছোট মনে হলো। ততক্ষণে দেখতে পেল কম্পাউন্ডারের পাশে লম্বা বেঞ্চে কম করে 10 জনের লম্বা লাইন পড়েছে। বাইরেও জনা 5 লোক ঘুরে বেড়াচ্ছে, বোধহয় একটু পরেই ঢুকবে। ডাক্তারবাবু অনেক রাত করেই নিজের চেম্বার থেকে বাইরে বেরোলেন। সঙ্গে কম্পাউন্ডার ছেলেটা তার সঙ্গেই থাকে, তার সঙ্গেই আসে আর তার সঙ্গেই যায়। তার কেউ নেই। গ্রামের ছেলে শহরে কাজের খোঁজে এসে তার সঙ্গে জুটেছিল। সামান্য বিদ্যে পেটেছিল, তাই ডাক্তারবাবু তাকে দিয়ে কাজ চালিয়ে নিয়েছে। মাসের শেষে একটা টাকা ডাক্তারবাবু দেয়, সেটাই সে গ্রামের বাড়িতে পাঠায়। বাকি তার সমস্ত খরচ ডাক্তারবাবুর। শুধু তাই নয়, নিজের খরচাতেই কম্পাউন্ডারকে ডাক্তারিও পড়াচ্ছেন। তবে ছেলেটার মাথায় বুদ্ধি থাকলেও সে বুদ্ধি খুব সামান্য, সেই বুদ্ধি দিয়ে ডাক্তারি পড়া যায় না। তবুও ডাক্তারবাবু হাল ছাড়েননি। চলতে চলতে ডাক্তারবাবু বলল, কি ব্যাপার বলতো দীনেশ, আজ এমন চুপচাপ করে রয়েছিস কেন? কি হয়েছে তোর? লোকগুলো আজকে আবার এসেছিল, সেই দিনের মতো। তুই ওদের কথায় ভয় পাচ্ছিস দীনেশ? আমার না হয় বয়স হয়েছে, আমি ভয় পেলে সে কথা মানা যায়, কিন্তু তুই এখন ইয়াং ছেলে, তোর ভয় পাবার তো কথাই নয়। দেখুন ডাক্তারবাবু, আমি পেটের দায় এখানে রয়েছি। তাছাড়া এসব ভুলভাল ঝামেলাতে কেন পড়তে যাব বলুন তো? আপনাকে তো আমি কিছু বলতে পারি না, তবে আমার মনে হয় আপনি কাজটা ঠিক করছেন না। এরপর যদি আপনার কোনো একটা বিপদ হয়, তখন কি ওই যাদের কম টাকায় আপনি চিকিৎসা করে দিচ্ছেন, সেই রোগীরা কি আপনাকে বাঁচাবে, আপনার সাহায্য করবে? দীনেশ, বাবা কি বলতো? বাবা সবসময় বলতো, ডাক্তার হয়েছে যখন অন্যের সেবা করে যাও, কখনো প্রতিদানের কথা ভেবো না। কি ঠিক বললাম তো ডাক্তারবাবু? ডাক্তার হেসে উঠল। ডাক্তারের চেম্বার থেকে তার বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। এই সময় ডাক্তার হেঁটেই বাড়ি ফেরে। কম্পাউন্ডার দীনেশের কিন্তু এটা পছন্দ হয় না। ডাক্তারের একটা গাড়ি আছে, তাছাড়া তার বাড়িতে একটা মোটর বাইক পর্যন্ত রয়েছে। মাঝে মাঝে কম্পাউন্ডার দীনেশ নিজেই চালায় সেটা।
তবে ডাক্তার যে কেন গাড়ি নিয়ে বের হতে চায় না সে কথা দীনেশ ভালোভাবে বোঝে না। এমন সময় প্রতিদিন এই পথে হেঁটে যেতে তার একদম ভালো লাগে না। আর এখন তো আরোই নয়, সব সময় মনে হয় ওই বড় রাস্তা পেরিয়ে ছোট গলির ভেতরে ঢুকলেই যদি কিছু একটা হয়ে যায়। তার মানে আপনি ওদের কথা শুনবেন না, তাই তো? ওদের কথা না শুনে নিজেও বিপদে পড়বেন, তার সাথে আমাকেও বিপদে ফেলবেন। দীনেশ, যদি মনে হয় আমি তোকে বিপদে ফেলছি, আর যদি এটাই মনে হয় যে আমার জন্য তুই বিপদে পড়তে পারিস, তাহলে একটা কাজ করতে পারিস। মোটামুটি তোকে সবটাই শিখিয়ে দিয়েছি। একটা চেম্বারের ব্যবস্থা আমি তোকে ঠিকই করে দেব। সেখানেই একটা চেম্বার খুলে বসে পরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবি, দেখবি সব কিছুই হয়ে যাবে। কিন্তু আমার তো এখনো ডাক্তারি সার্টিফিকেট আসেনি, আমি এখনো ডাক্তার হইনি। তাহলে? ল্যাম্পপোস্টের অল্প আলোয় ডাক্তারের মুখটা চকচক করে ওঠে। মাথার চুল সাদা, এমনকি গোঁপ পর্যন্ত সাদা হয়ে গেছে। চোখে একটা ভারী পাওয়ারের চশমা, তবে মুখটা বেশ আভিজাত্যপূর্ণ, স্নিগ্ধ। তোর কি মনে হয় বলতো দীনেশ, এই যে শহরে এত ডাক্তারের ছড়াছড়ি, সবাই কি পাশ করা ডাক্তার? এদের মধ্যে এমন অনেকেই আছে যারা আসলেই ডাক্তার নয়, ডাক্তারি পড়তে পড়তে ছেড়ে দিয়েছে। আমার চেনা একজন ডাক্তার আছে যার ডিগ্রির সাথে MBBS রয়েছে। অথচ থাক, ওসব কথা বলে লাভ নেই এখন। ওরা কিন্তু কাল এসেছিল ডাক্তারবাবু, আমি কিন্তু ঠিক ভরসা পাচ্ছি না। একবার পুলিশের কাছে গিয়ে গোটা ব্যাপারটা জানালে হয় না? এসব কিছুতে আপনি এত দায়সারা কেন, সেটাই বুঝি না। দীনেশের মুখে যেন একটু রাগ ঝরে পড়ে। ডাক্তারবাবু সামান্য হেসে বলেন, দীনেশ, পুলিশের কাছে গিয়ে যদি কিছু লাভ হবে বলে মনে হয় তাহলে যা, একবার কথা বলে আয়। তবে লাভ কিছুই হবে না। পুলিশ, নেতা, মন্ত্রী সবাই ওদের দলে, এমনকি ডাক্তাররাও আছে ওই দলে। না হলে তুই ভাব, আমি যে এই কাজটা করি তার খোঁজ ওরা পেল কি করে? বড় রাস্তা ছেড়ে ওরা ভেতরের দিকে চলে এসেছিল। বড় রাস্তা বলতে পিচের রাস্তা। শহরের যে বড় রাস্তাটা রয়েছে, অর্থাৎ যেখানে চেম্বার, সেই রাস্তা পেরিয়ে এই রাস্তায় আসতে হয়। এখানে কয়েকটা ল্যাম্পপোস্ট রয়েছে, আলো আঁধারির পরিবেশ, কয়েকটা বড় বড় বাড়ির পেছনের দিক এটা। তারপরে একটা ছোট ইটের রাস্তায় গিয়ে পড়তে হয়। বড় রাস্তার মোড় ছেড়ে যদি সেই গলির ভেতরে ওরা ঢুকেছে, ওখানে অন্ধকার যেন দুটো ছায়ামূর্তিকে দেখা গেল। আর সঙ্গে সঙ্গে একটা ছুরি চকচক করে উঠল অন্ধকারে। কেউ একজন চাপা গলায় বলল, কোনো কথা নয়, একদম চুপ, একদম চুপ, চেঁচাবি তো গলার নলি ফালা করে দেবো। এই কে তোমরা? হ্যাঁ, কারা তোমরা? ডাক্তার কিন্তু মুখে কোনো কথা বলল না। সে বেশ বুঝতে পারছে ওরা কারা। আর সেখান থেকেই একজন গুন্ডা বলল, চুপ, কোনো কথা না, বলেছি না। আর ডাক্তার, কথা তো আমরা তোর সঙ্গে বলতে এসেছি। এত লোকের সেবা করে কি পাবি বলতো? চুপচাপ আমাদের কথা শুন, বুঝলি? তাহলে যেমন টাকা পাবি আর তেমনই তোর চেম্বারও সুন্দর হয়ে যাবে। কত কম টাকা ফিস নিয়ে কতদিন চলবে বলতো? থাকিস তো ওই দোতলা বাড়িতে। ডাক্তার হয়েছিস অথচ নিজের গাড়িতে করে যাতায়াত করতে পারিস না কেন বলতো? তেলের খরচা নেই? প্রথম ছায়ামূর্তিটা হেসে উঠল অন্ধকারে। ওরা বুঝতে পারল ছায়ামূর্তিদের মাথা আর মুখটা রুমালে ঢাকা। ডাক্তার বলল, দেখো, তোমরা যেই হও না কেন, আমার পথ ছেড়ে দাও। আমি বাড়ি ফিরবো, বড্ড ক্লান্ত লাগছে। এখন আর এখানে দাঁড়িয়ে থাকতে আমার ইচ্ছে করছে না। কথাটা বলে ডাক্তার এক পা সামনের দিকে এগিয়ে গেল। ডাক্তারের গলার দিকে একজন ছুরি রাখল। সঙ্গে সঙ্গে কম্পাউন্ডার ডাক্তারকে বাঁচাতে গেল আর ওদের মধ্যে একজনকে ধাক্কা দিল। লোকটা বোধহয় এটার জন্য আশা করেনি। সে ছিটকে গিয়ে পড়ল পথের এক পাশে। আর সঙ্গে সঙ্গে কম্পাউন্ডার দীনেশ ডাক্তারের হাত ধরে বলে উঠল, পালান, পালান ডাক্তারবাবু। ডাক্তারবাবুর পালানোর ইচ্ছে বোধহয় ছিল না, কিন্তু এমন একটা কাজ তার চোখের সামনে হয়ে গেল, তারপর তো আর ওখানে দাঁড়িয়ে থাকা যায় না। এই বার্ধক্য শুরু হয়েছে, বয়স হয়েছে। এখন সকালের দিকে মর্নিং ওয়াকটা নামে মাত্র হয়। কিছুক্ষণ হাঁটার পর আর ইচ্ছে থাকে না। দৌড়ানোর অভ্যেস নেই। তবে এখান থেকে বাড়ি খুব একটা দূরে নয়।
ভিতরের দিকের বাড়িগুলোর মুখ সামনের দিকে। লোকজন আছে বটে, কিন্তু তবু একটা ভয় কাজ করলো ডাক্তারের মনে। পেছনে যে ছিটকে পড়েছিল সে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। পেছন থেকে একজন বলে উঠল, তবে রে শুয়োরের বাচ্চা, আমার গায়ে হাত! এই ডাক্তারকে ছাড়, এই ডাক্তারের সঙ্গে থাকা কম্পাউন্ডারটাকে ধর। আজ ওর এমন অবস্থা করব, শুধু ওর ডাক্তার কেন, ডাক্তারের শালা বাবা পর্যন্ত ওকে ঠিক ধরতে পারবে না। এই দাঁড়া দাঁড়া বলছি, নইলে কিন্তু আমি গুলি চালাবো, দাঁড়া। সঙ্গে সঙ্গে গুন্ডা বোধহয় পিস্তল বার করলো। ডাক্তার কিংবা কম্পাউন্ডারের সেদিকে দেখার ইচ্ছে ছিল না, তারা দৌড়চ্ছিল। কম্পাউন্ডার দীনেশ বুঝতে পারছিল ডাক্তার দৌড়তে পারবে না, তাই সে ডাক্তারের হাত ধরে টেনেই দৌড়াচ্ছিল। বেশ খানিকটা এগিয়ে গিয়েছে ওরা, তখন রাস্তাটা সোজা, এতগুলো বাড়ি রয়েছে আশেপাশে। তাছাড়া এখনও খুব একটা রাত হয়নি। ওই তো বাড়িগুলোর ভেতর থেকে লোকজনের কথা শোনা যাচ্ছে। ওরা ছুটতে লাগলো। পেছন থেকে গুন্ডারা আবার চিৎকার করে বলল, ডাক্তার দাঁড়া বলছি, না হলে তোর সঙ্গে ওই শুয়োরের বাচ্চাটাকে আজ কিন্তু। দাঁড়াবেন না ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন, পালাতে হবে। গুন্ডাদের মধ্যে একজন পিস্তল বার করলো, তারপর আর অপেক্ষা করলো না, পিস্তল তাক করলো সামনের দিকে। ডাক্তার ব্যাপারটা বুঝে উঠতে পারেনি। ওরা দাঁড়িয়ে পড়েছিল দেখে ডাক্তার ভাবলো ওরা হয়তো আর আসবে না। তারপর এক কান ফাটানো একটা গুলির শব্দ, আর তার সঙ্গে কম্পাউন্ডার দীনেশের একটা চিৎকার। সে মাটির ওপর ছিটকে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পেছন থেকে ওদের হাসির শব্দ শোনা গেল। একজন গুন্ডা গলা তুলে বলল, ডাক্তার, আজ তোর এই শুয়োরের বাচ্চাটারে যেমন অবস্থা হয়েছে, এরপরে তোর অবস্থা কিন্তু এমন হবে। সাবধান, মোহনলাল কিন্তু কাউকে ক্ষমা করে না। তার কথা না শুনে এই কলকাতা শহরে কারোর এক ফোঁটা নিঃশ্বাস নেওয়ারও হিম্মত হয়নি। ডাক্তার দেখল কম্পাউন্ডার ছিটকে গিয়ে পড়েছে মাটিতে। এবার সে ভয় পেল, নিজের জন্য নয়, দীনেশের জন্য। চিৎকার করে ডাক্তার ডাকতে লাগলো, হেল্প! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আশেপাশের বাড়িগুলোর মধ্যে লোকজনের শব্দ শোনা গেল, কথাবার্তাও শোনা গেল, কিন্তু সেই শব্দ শুনে ডাক্তারের মন কেমন যেন হয়ে গেল। সবাই তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করতে শুরু করেছে। দুই একজন বোধহয় বাইরে আসার চেষ্টা করছিল, কিন্তু তার বাড়ির লোকেরা তাদের জোর করে ঘরের বন্ধ করে দিল। গুন্ডা তখনই চলে গিয়েছে। কম্পাউন্ডার মাটির ওপর পড়ে রয়েছে, গুলিটা তার পিঠের কাছে লেগেছে বোধহয়। আতঙ্কে আর ভয় ডাক্তার প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি। তারপর যেই বুঝতে পারলো, নিজের পকেট থেকে মোবাইলটা বের করে অ্যাম্বুলেন্সে ফোন করলো। তারপর একবার তাকিয়ে দেখলো চারিদিকে। এখান থেকে ডাক্তারের বাড়িটা দেখা যাচ্ছে। তার বাড়িতে এক বৃদ্ধা মহিলা থাকে। বাড়ির সমস্ত কাজকর্ম সেই করে, আর চেম্বারের সমস্ত কাজকর্ম করে দীনেশ। ডাক্তার তাই কোনো দিকেই কোনো চিন্তা থাকে না, সব কিছু ওরাই দেখে রাখে। কিন্তু আজ এই আধো অন্ধকারে কম্পাউন্ডার দীনেশের গুলি লাগা শরীরটার সামনে বসে রইল ডাক্তার। ঠান্ডা হাওয়াটা বাড়তে শুরু করেছে, একটু পরেই বৃষ্টি শুরু হবে। কেউ এলো না। ডাক্তারের একার পক্ষে তাকে তুলে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। এতটা গায়ের জোর এখন আর তার নেই। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে থাকে তারা, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে যদি দেরি হয়ে যায়, তাই ডাক্তার এগিয়ে এসে কম্পাউন্ডারের মুখের ওপর হাত দিয়ে নাড়ি দেখল। কম্পাউন্ডার দীনেশ আস্তে আস্তে বলল, ডাক্তারবাবু, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। কেন দীনেশ? কেন আমার জন্য? কেন শুধু শুধু তুই? দীনেশ অতি কষ্টে যেন যন্ত্রণায় মাথা নাড়িয়ে হাসল। প্রবল ব্যথা হচ্ছে তার, কিন্তু তার মধ্যেও আধো অন্ধকারে ডাক্তারের দিকে তাকিয়ে সে বলল, আপনি আমার কাছে বাবা মারছে কম কিছু না ডাক্তারবাবু। শহরে আসার পর যখন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম, খাওয়ার মতোই কিছু জুটছিল না। তখন আপনি যদি নিজের কাছে না রাখতেন, তাহলে তো ভেসে যেতাম। আপনার জন্যই তো। একদম চুপ চুপ, আর একটা কথাও নয়। এবার কথা বলে একটা থাপ্পড় মারবো তোকে আমি। কথাটা বলে হাতটা তুলল ডাক্তার।
কিন্তু সেটা আর নেমে এলো না নিচের দিকে। যার গায়ে গুলি লেগেছে তাকে বোধহয় চড় মারা যায় না। অনেকদিন পর ডাক্তারের চোখের কোণে এক ফোঁটা জল এলো। ডাক্তার তাকিয়ে দেখলো আশেপাশের বন্ধ বাড়িগুলোর দিকে। এখনো সেই ফিসফাস গুঞ্জনগুলো মনে হয় ভেসে আসছে। আবার নাও হতে পারে, ডাক্তার হয়তো ভুল শুনেছে। কিন্তু কেউ বেরিয়ে আসছে না, কেউ না। মাটিতে শুয়ে থাকা দীনেশ বোধহয় ব্যাপারটা বুঝতে পারল। বলল, ডাক্তারবাবু, দেখছেন তো কাজের জন্য করেছেন। আজ এই প্রথমবার কম্পাউন্ডার দীনেশের এমন কথায় ডাক্তার কোনো উত্তর দিতে পারল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বড় রাস্তার মোড়ের দিকে। অ্যাম্বুলেন্স কখন আসবে? এই রাস্তায় তুমি থেকে কবার দেখেছো? খুব বেশি নয় বাবু, দিন কয়েক দেখেছি। মাঝে মাঝে সে এখান দিয়ে যায়। ওই যে সামনে ছোট গলিটা, তার ভেতরেই থাকে। ওখানে একটা ছোট ঘর আছে, ওটাই ওদের আড্ডার জায়গা। মাঝে মাঝে ওখানে কালু ও তার সঙ্গে আরো কয়েকজন থাকে, সেখানেই দেখেছি। তুমি দেখছি সবাইকে বেশ ভালোভাবে চেনো। আমার দোকানেই তো সবাই আসে, চা বিড়ি সিগারেট সব কিছু তো আমার দোকান থেকে নেয়, তাই ওদের চিনি। আর মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে কথাবার্তা বলে, তাতেই দু একটা কথা ছিটিয়ে কানে আসে। তবে বাবু, কথা তো আর এমনি এমনি, মানে বুঝতেই পারছেন। বলতে বলতে দোকানদার ডান হাত দিয়ে বাম হাতের মাঝখানটা চুলকায়। অনিরুদ্ধ ইশারাটা বেশ ভালোই বুঝতে পারে। পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে দোকানদারের দিকে এগিয়ে দেয়। দোকানদার বলে, কয়েকদিন আগে ওই কালু হলো কালকে একটা ভয় দেখানোর জন্য কথা বলছিল, এখানেই দাঁড়িয়ে কথা বলছিল। ওদের দলে মোট 5 জন আছে, কিন্তু কাকে বলছিল সেটা ঠিক বুঝতে পারিনি। নামটা শোনোনি? না অন্য কিছু, মানে যাকে মারতে চাইছে তার ব্যাপারে? হ্যাঁ শুনেছি, কিন্তু নামটা শুনিনি। আর কোনো এক ডাক্তার, মানে কোনো ডাক্তার তো, মানে কোন ডাক্তার তো বলা যায় না। এই শহরে কতই ডাক্তার রয়েছে বাবু, তাকে আর আমি বলতে পারি? এই তো 2 দিন আগে আমার তো সকাল থেকে পাতলা পায়খানা কিছুতেই বন্ধ হয় না, সে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার অনির্বাণ কোনো একটা ডাক্তারের কথাই বলেছিল। কোনো এক ডাক্তারের বিপদ হতে চলেছে এরপরে। কিন্তু এই ডাক্তারের মানে ডাক্তার কি ভাবছেন বাবু? আরে বাবা, যা টাকা দিলেন তাতে তো এর থেকে বেশি খবর দিতে পারবো না। যদি আরেকটু কিছু দেন তাহলে আর একটা খবর দিতে পারি। এখন আপনার মর্জি। অনিরুদ্ধ আর দেরি করে না, আরও একটা 100 টাকার নোট দোকানদারের হাতে গুজে দিল। তারপর সে একবার চারপাশটা দেখে নিয়ে চুপি চুপি বলল, শুনেছি আজকেই ওরা কিছু একটা করবে। মানে এতক্ষণে কিছু হয়তো হয়ে গেছে না, সেটাও ঠিক বলতে পারি না, কিন্তু আজকে কিছু একটা করার কথা বলছিল। তবে হ্যাঁ, ডাক্তারকে ভয় দেখানোর কথা বলছিল, কিন্তু মারামারির কোনো কথা ছিল না। তুমি যা খবর দিয়েছো তাই অনেক, চিন্তা নেই। তোমার যা পাওয়ার তুমি পেয়ে যাবে। তবে আমায় আরেকটা খবর দিতে হবে। কোনো চিন্তা নেই বাবু। আরে আপনারা এলেই তো আমাদের একটু মানে বুঝতেই পারছেন, এখনকার দিনে এই দোকান চালিয়ে আর চলে না। কতই বা খদ্দের আসে সারাদিন বলুন। কিন্তু বাবু, আপনি তো বললেন না আপনি কি পুলিশের নক? না না, পুলিশ নই। তবে একটা কারণে তোমার কাছে খবরগুলো নিলাম। আর তেমন হলে পুলিশও তোমার কাছে আসতে পারে। কিন্তু আমি যদি বলি তারপরে, তার আগে কিছুই হবে না। না না বাবু, পুলিশের ঝামেলা আমি চাই না, ওসব দরকার নেই। আপনি 2-3 দিন পর পর আসবেন, নতুন খবর থাকলে আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, ভালো থাকবেন বাবু, ভালো থাকবেন। অনিরুদ্ধ সোজা পথ ধরে এগিয়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব অনির্বাণকেই কথাটা জানাতে হবে। অনিরুদ্ধ কিছুটা এগিয়ে যেতেই দোকানদার একবার মুখ বাড়িয়ে দেখল তার ছোট দোকান থেকে। তারপর মোবাইলটা বের করে কাকে যেন ফোন করলো। অনিরুদ্ধ বারবার ভাবছিল কি করা যায়। সকালে তাড়াহুড়োয় বেরোবার সময় মোবাইলটা পকেটে রেখেছিল, কিন্তু সেটায় চার্জ কম, তাই মনে হয় অফ হয়ে গেছে। চার্জ দেওয়ার কথাটা মনে নেই। তাছাড়া মোবাইল সে ব্যবহার করে না, তাই এইসব কথা তার মনে নেই। সকালে তাড়াতাড়ি বেরোবার সময় কিছুই বলে আসা হয়নি কাউকে। এখন প্রায় সন্ধে পেরিয়ে রাত হতে শুরু করেছে। এখন বাড়ি ফিরে যাওয়া দরকার। সারাদিনে এদিকে ওদিকে ঘোরাঘুরির কারণে
ক্লান্তিতে শরীর ঝিমিয়ে এসছে। খাওয়া দাওয়াও হয়নি ঠিক মতো। সারাদিন অনির্বাণের বলা কথা মতো সে আশেপাশে কয়েকটা বিষয় খোঁজ খবর নিয়েছে, বিশেষ করে অমরেন্দ্র সান্যালের ব্যাপারে এবং ওই শুটারের ব্যাপারে, কিন্তু তেমন কিছুই পায়নি। তারপর যখন অনির্বাণ ওই ডাক্তারের কথা বলল, তখন সে এই দিকটায় এসছিল, আর ওই দোকানটায় এসে আসল খবরটা পাওয়া গেল। আরও কয়েক পা এগিয়ে গিয়েছে অনিরুদ্ধ। ঠিক তখনই মনে হলো তার পেছনে যেন কেউ একটা হেঁটে আসছে। কলকাতা আসলে আলোক উজ্জ্বল শহর হলেও গোটা কলকাতার সব জায়গায় আলো জ্বলে না এখনো। কলকাতার বড় বড় রাস্তায় যেখানে প্রায় সারা রাত আলো থাকে, গাড়ি ঘোড়ার শব্দ থাকে, তেমনই কলকাতার বুকে এমন অনেক জায়গা আছে যেখানে রাত 7টার পর অনেকটাই নীরবতা নামে। আশেপাশের লোকজন, দোকানপাট, এমনকি ঘরবাড়িগুলোও যেন নিজেদের জীবনযাপন গুটিয়ে নিয়ে অন্ধকারে ঢেলে দেয় চারপাশ। রাস্তার পাশে মিটি মিটি হয়ে জ্বলা হলদে ল্যাম্পপোস্ট থেকে যায়, সেদিকে লোকজন খুব একটা আসে না বলে সরকারি তরফেও এখানে আলাদা ব্যবস্থা করার কথা কখনো ভাবা হয় না। হলদে একটা আলো, তাও অনেক দূরে। সে আলোতে অন্ধকার কাটার পরিবর্তে যেন অন্ধকার আরও বেড়ে যায়। ঠিক তেমনই একটা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল অনিরুদ্ধ। এদিকটায় লোকজন আসে না বলেই সে এসছিল। গোটা ব্যাপারটা ভাবতে হবে, তারপর মোবাইলটা যদি অন হয়। মোবাইলটা হাতে বার করলো অনিরুদ্ধ, আর ঠিক তখনই বুঝতে পেরেছিল কেউ তার পেছনে পেছনে আসছে। পেছনের দিকে তাকাতেই কিন্তু কাউকে দেখতে পেল না। একটু অবাক হলো। তার মনে হলো একটু আগে পায়ের শব্দ শোনা গেল। নিজের মনেই সে বলল, ভুল শুনলাম নাকি? ভুল শুনুনি, ঠিকই শুনেছেন, কিন্তু কাজটা যে ঠিক হচ্ছে না। কথাটা শুনে আবার পেছনের দিকে ঘুরে তাকালো অনিরুদ্ধ, আর তখনই দেখতে পারল তার থেকে ঠিক হাত কয়েক দূরে পেছনে আধো অন্ধকারে কে যেন দাঁড়িয়ে রয়েছে। পোস্টের আলো তার মাথায় এসে পড়েছে। লোকটার গায়ে জড়িয়ে রাখা একটা চাদরের মতো কিছু, তার মাথাটাও সামান্য ঢাকা। অনিরুদ্ধ বলল, কে আপনি? আর আমায় আপনি চেনেন? আপনাকে আমি চিনি না, কিন্তু আপনিও আমাকে চেনেন না। তাহলে কেন খোঁজ খবর নিচ্ছেন বলুন তো? কি ব্যাপার, পুলিশের চেলা নাকি? এবারে ব্যাপারটা বুঝতে পারল অনিরুদ্ধ। দোকানে যখন খোঁজ খবর নিচ্ছিল তখন একটু সাবধান হওয়ার প্রয়োজন ছিল। লোকটা বোধহয় নিশ্চয়ই দোকানদারের সঙ্গে ওর কথা শুনেছে, তাই ওর পিছু নিয়েছে। যদি খোঁজ নিয়ে থাকি তাহলে সমস্যাটা কোথায় বলুন তো? আর তাছাড়া আপনি কে? সে তো এক্ষুনি বুঝতে পারবেন। ঠিক এই সময় অনিরুদ্ধর মোবাইলটা অন হয়ে গিয়েছিল। সামান্যতম চার্জ ছিল। ঠিক তখনই তার মোবাইলে একটা ফোন ঢুকলো। রিং হতেই লোকটা একবার চমকে উঠল। অনিরুদ্ধ মুহূর্তের জন্য ফোনটা দেখার জন্য নিচের দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে লোকটার হাতে উঠে এলো একটা ছুরি। হঠাৎ করে লোকটা এগিয়ে এলো অনিরুদ্ধর দিকে। তারপর তার ঘাড়ের কাছেতে ছুরি বসিয়ে দিতে যাবে, অনিরুদ্ধ একটা ঝটকায় সরিয়ে দিল লোকটাকে। কিন্তু বুঝতে পারলো লোকটার শরীরে অনেক জোর। লোকটা মুহূর্তের মধ্যে আবার উঠে অনিরুদ্ধর ওপর ঝাঁপিয়ে পড়ল। অনিরুদ্ধর মোবাইলটা কোথায় যেন ছিটকে গেল। মোবাইলটা মাটিতে পড়তেই হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। রাস্তার মাঝে অনিরুদ্ধ আর ওই লোকটার এইরকম মারামারি চলতে লাগলো। একসময় লোকটার শরীরটা অনিরুদ্ধর একদম শরীরের সামনে এসে পড়ল। লোকটা অনিরুদ্ধ শরীরের ওপর উঠে বসে এক হাতে তার গলা চেপে ধরে অন্য হাতে ছুরিটা তার দু চোখের ঠিক মাঝখানে চেপে ঢুকিয়ে দিতে চাইছে, আর মুখে বলছে, তো সাহস তো কম নয়, আমাদের এলাকায় এসে আমার খোঁজ নিচ্ছিস? এখানেই মেরে ফেলে রাখবো, জানিস তো? কারোর পাওয়ার ক্ষমতা হবে না তোকে খুঁজে বার করবে। অনিরুদ্ধ মুখে কিছু বলল না। ধস্তাধস্তি করার পরে একটা টানে লোকটাকে ছিটকে ফেললো মাটির ওপরে। তারপর হাতের ছুরিটা একটা অদ্ভুত কায়দায় নিজের হাতে নিল। তারপর ছুরিটা গলার কাছে চেপে ধরে বলল, আজ পর্যন্ত যাদের তুই দেখেছিস তাদের ক্ষমতা হয়তো হয়নি, কিন্তু তাদের আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। আমি অনিরুদ্ধ, আর তোদের বাবা অনির্বাণ ওপরে বসে আছে। কুকুরের মতো তোদের সবকটাকে মারবো। কথাটা বলে অনিরুদ্ধ হাতের ধাক্কায় জঙ্গলের ভেতরে ছিটকে ফেলল লোকটাকে। তারপর লোকটার থর থর করে কাঁপতে থাকা শরীরের ওপর থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল মোবাইলটার দিকে। লোকটাও ততক্ষণে উঠে দাঁড়ালো মাটি থেকে। তারপর কোমর থেকে একটা পিস্তল বার করলো। তারপর তার দিকে তাক করে বলল, তাহলে আগে তোকেই মারি, তারপর তোর বাবাকে।
এরপর অনির্বাণ বারবার ফোন করে যাচ্ছে অনিরুদ্ধকে। কিছুক্ষণ আগে সঞ্চারী ফোন করে তাকে জানিয়েছে অনিরুদ্ধ সকাল থেকে নিরুদ্দেশ। এখন তার ফোনটা একবার লেগেছিল, তারপরে আবার সুইচ অফ হয়ে গেল। কিছুই সে বুঝতে পারছিল না। দেবাঙ্গী হাসপাতালের ওপরে পাহারা রাখছে, অনিরুদ্ধকে একটা কাজে পাঠিয়েছিল, তাই সুমিতকে পাঠিয়ে দিল তার বাড়ির উদ্দেশ্যে। অনির্বাণ কিন্তু বসে বসে ভাবছিল কি হতে পারে, আর ঠিক সেই সময় তার ফোনে একটা ফোন এলো। তাড়াতাড়ি ফোনটা ধরতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো একটা গলা। অনির্বাণ কিছু একটা বলতে যাবে, তার আগেই বাইরে দরজার কাছে ধাক্কা পড়ল। বাইরে থেকে সুমিত বলে, স্যার দরজা খুলুন, অনিরুদ্ধবাবু বাড়ি ফেরেননি।